জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, ইরানের নতুন সুপ্রিম লিডার হয়েছেন খামেনির পুত্র মোস্তফা খামেনি। তাহলে এবার কি হবে? যুদ্ধ কি সত্যিই শেষ হতে চলেছে, নাকি নতুন করে আরো বড় সংঘাতে শুরু হবে মধ্যপ্রাচ্যে? আসলে ইরানের নতুন সুপ্রিম লিডার ঘোষণা হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে ইরান আমেরিকা যুদ্ধে এখন একটা নতুন মোড় দেখা দিয়েছে। ইরান হঠাৎ করেই ঘোষণা করেছে যদি ইউনাইটেড স্টেটস অ্যান্ড ইসরায়েল এই যুদ্ধকে থামাতে চায় তাহলে আগে তাদের 3টি শর্তকে মানতে হবে। কিন্তু প্রশ্ন হলো কি এই 3টি শর্ত? বিশেষজ্ঞরা বলছে এই শর্তগুলো এমন যে এটা আর শুধু যুদ্ধ থামানোর বিষয় নয়, এটা পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যকেই একেবারে বদলে দিতে পারে। কিন্তু প্রশ্ন হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি আমেরিকা এবং তার দোসর ইসরায়েল কি সত্যি এই 3টি শর্ত মেনে নেবে? আর যদি এই শর্তগুলো তারা না মানে তাহলে কি মধ্যপ্রাচ্যের এই সংঘাত আরো বড় যুদ্ধে রূপ নিতে পারে, যার প্রভাব পড়বে বিশ্বের তেল বাজার থেকে শুরু করে ভারতের অর্থনীতিতে পর্যন্ত? তাই আজকের এই ভিডিওটাতে আমরা ঠান্ডা মাথায় বিশ্লেষণ করব ইরানের এই 3টি শর্ত আসলে ঠিক কি কি, কেন এই 3টি শর্তকে সামনে আনা হচ্ছে এবং বাস্তবে কি এই যুদ্ধ থামার কোনো সম্ভাবনা আছে। আলোচনাটা গভীর, তাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। তো চলুন শুরু থেকে শুরু করি। দেখুন, ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে নিযুক্ত হওয়ার পরই মোস্তফা খামেনির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল দেশের মানুষের বিশ্বাস অর্জন করা এবং তিনি যে দেশকে নিরাপত্তা দিতে পারবেন এই ভরসা দেওয়া। এর পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে ইরানের মর্যাদাকে রক্ষা করাটাও তার কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল। মূলত এই 3টি কারণকে মাথায় রেখেই মোস্তফা খামেনি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতকে খুব কৌশলীভাবে হস্তক্ষেপ করেছেন। সুপ্রিম লিডারের অনুমতিক্রমে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটা সরকারি বিবৃতিতে জানিয়েছেন যে এই যুদ্ধ তখনই শেষ হতে পারে যখন আমেরিকা এবং ইসরায়েল ইরানের 3টি শর্তকে পূরণ করবে। বিশেষজ্ঞরা বলছেন ইরান যে দাবিগুলো তুলছে সেই শর্তগুলো শুধুমাত্র কূটনৈতিক বক্তব্য নয়, বরং এর মাধ্যমে ইরান তাদের সামরিক অবস্থান এবং দ্বিপাক্ষিক আলোচনায় নিজেদের অবস্থানকে শক্তিশালী হিসাবে দেখাতে চাইছে। এখন প্রশ্ন হলো কি কি সেই 3টি শর্ত? চলুন একে একে সেই শর্তগুলোকেই বুঝে নিই। মোস্তফা খামেনির প্রথম শর্ত হলো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে ইরানের সার্বভৌমত্ব এবং ইরানের জাতীয় অধিকারকে মেনে নিতে হবে। বিশেষ করে ইরানের প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে ইরানের জাতীয় অধিকারকে মেনে নিতে হবে আমেরিকা এবং ইসরায়েলকে। শর্তটা কি বুঝলেন? চলুন সহজ করে এটাকে বুঝিয়ে বলি। প্রযুক্তিগত উন্নয়নে ইরানের জাতীয় অধিকার বলতে ইরান বলতে চেয়েছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির নিয়ম এবং নিউক্লিয়ার নন পলিফারেশন ট্রিটি অনুযায়ী প্রতিটা দেশেরই অধিকার রয়েছে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তিকে ব্যবহার করার। সেই হিসেবে ইরানকেও সিভিল নিউক্লিয়ার এনার্জি উন্নয়নের অনুমতি দিতে হবে। ইরানের যুক্তি হলো তারা যে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ করেছে তা মূলত শক্তি উৎপাদন, চিকিৎসা এবং গবেষণার উদ্দেশ্যে, যা আন্তর্জাতিক আইনের অধীনে কিন্তু বৈধ একটা ব্যাপার। তাই তাদের পরমাণু কর্মসূচিও বৈধ আর এটা তারা চালিয়ে যাবে। এছাড়া ইরান চায় তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বিকাশের অধিকারকেও স্বীকৃতি দিক আমেরিকা এবং ইসরায়েল। ইরান কেন এই শর্ত রাখছে? কারণ বিশেষ করে ইরানের ব্যালিস্টিক মিসাইল ডেভেলপমেন্ট প্রজেক্ট নিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আপত্তি রয়েছে। কিন্তু ইরানের দাবি এগুলো আক্রমণাত্মক অস্ত্র হিসাবে নয়, বরং প্রতিরোধমূলক অস্ত্র হিসাবেই রাখা হয়েছে, যাতে ভবিষ্যতে কোনো দেশ ইরানকে আক্রমণ করার আগে দুবার চিন্তা করে। এর পাশাপাশি ইরান চায় মধ্যপ্রাচ্যে একটা বড় আঞ্চলিক শক্তি হিসাবে তাদের প্রভাবকে স্বীকৃতি দেওয়া হোক। বিশেষ করে ইরাক, সিরিয়া, লেবানন এবং ইয়েমেন যে তাদের ভূরাজনৈতিক প্রভাব ক্ষেত্রের মধ্যেই রয়েছে, এটা আমেরিকা স্বীকার করুক। আশা করি প্রথম দাবি বা প্রথম শর্তটা বুঝলেন। এখন প্রশ্ন হলো হঠাৎ এই দাবি কেন? কারণ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করার চেষ্টা করে যাচ্ছে। একদিন দুদিন নয়, গত প্রায় 20-25 বছর ধরে এই বিতর্কটা সমানে চলছে। পাশাপাশি আরও অভিযোগ রয়েছে যে ইরান বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী যেমন হিজবুল্লাহ, হামাস এবং হুতি গোষ্ঠীকে অস্ত্র সরবরাহ করে রেগুলারলি। অতএব যদি ইরানের এই অধিকারগুলোকে স্বীকৃতি দেওয়া হয় তাহলে সেটি কার্যত ইরানের সামরিক
এবং ভূরাজনৈতিক শক্তিকেই বৈধতা দেওয়া হয়ে যাবে। আশা করি বিষয়টার গুরুত্ব অনুধাবন করতে পারলেন। এটা ছাড়াও এর সঙ্গে 2015 সালের একটা গুরুত্বপূর্ণ চুক্তিরও সম্পর্ক রয়েছে, সেটা হলো জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন। সেই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা। ওই চুক্তি অনুযায়ী ইরানকে সীমিত মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দেওয়া হয়েছিল এবং বিনিময়ে সেই সময় আমেরিকা ইরানের ওপর থেকে অনেক অর্থনৈতিক নিষেধাজ্ঞাও তুলে নেয়। তখন ইরান এবং আমেরিকার সম্পর্ক উন্নতির দিকে যাচ্ছিল, কিন্তু 2018 সালে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন, আর তারপর থেকেই ইরান আমেরিকার সম্পর্ক ক্রমশ খারাপের দিকে গেছে। আশা করি প্রথম শর্তটা পরিষ্কারভাবে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম। এবার আসা যাক ইরানের দ্বিতীয় শর্তে। ইরানের দ্বিতীয় শর্ত হলো, চলমান এই যুদ্ধের কারণে ইরানের যে ক্ষতি হয়েছে আমেরিকা এবং ইসরায়েলকে তার ক্ষতিপূরণ দিতে হবে। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার কারণে তাদের সামরিক পরিকাঠামো ভীষণ রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সামরিক ঘাঁটি, এয়ার ডিফেন্স সিস্টেম এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড প্রপসের ইনফ্রাস্ট্রাকচারগুলোও সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু তাই নয়, জ্বালানি পরিকাঠামো যেমন তেহরানের তেল সংরক্ষণাগার, রিফাইনারি এবং গ্যাস পাইপলাইন, এই সবও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। পাশাপাশি ইরানের শিল্পাঞ্চল, শহরাঞ্চল, পরিবহন নেটওয়ার্ক এবং বেসামরিক মানুষেরও কিন্তু কম ক্ষয়ক্ষতি হয়নি। এখন ইরানের অর্থনীতি মূলত তেল এবং গ্যাস রপ্তানির ওপরেই নির্ভরশীল, কিন্তু জ্বালানি পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে ইরানের উৎপাদন কমে গেছে, ফলে ইরানের রপ্তানিও কমে গেছে, যার প্রত্যক্ষ ফলে ইরানে মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক অস্থিরতা বাড়ছে। তাই ইরানের যুক্তি হলো, যেহেতু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার কারণে ইরানের এই ক্ষতি হয়েছে, তাই পুনর্গঠনের খরচও তাদেরকেই বহন করতে হবে। এ তো গেল ইরানের দাবি, কিন্তু প্র্যাকটিক্যালি দেখলে দেখা যায় যে ইতিহাসে বড় শক্তিগুলো কখনোই কোনো ক্ষতিপূরণ দেয় না। উদাহরণস্বরূপ, প্রথম বিশ্বযুদ্ধের পর ট্রিটি অফ ভার্সাইল অনুযায়ী পরাজিত জার্মানিকেই ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয়েছিল। আবার উপসাগরীয় যুদ্ধের পর পরাজিত ইরাককে ক্ষতিপূরণ দিতে হয়েছিল আমেরিকার চাপেই। তাই প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের মতো একটা বড় শক্তি কি কখনোই এই ধরনের ক্ষতিপূরণ দিতে রাজি হবে? কারণ যদি তারা ক্ষতিপূরণ দেয়, তাহলে সেটি কার্যত পরাজয় স্বীকার করার মতোই তো হবে। এখন আপনি প্রশ্ন করতেই পারেন, এটা জেনে বুঝেও ইরান কেন এই রকমের দাবিটা করছে? এর একেবারে স্পষ্ট উত্তর দিই, কারণ এই দাবির মধ্যে দিয়ে ইরান বোঝাতে চাইছে যে এই যুদ্ধে তারাই জয়ী হয়েছে, আর ইতিহাসে পরাজিত শক্তিরাই সবসময় ক্ষতিপূরণ দেয়। আশা করি ইরানের মনস্তাত্ত্বিক চালটাকে অনুভব করতে পারলেন। এবার আসি ইরানের তৃতীয় শর্তে। ইরানের তৃতীয় দাবিটা হলো, ভবিষ্যতে ইরানের ওপরে আর কোনো হামলা হবে না, আন্তর্জাতিকভাবে তার গ্যারান্টি দিতে হবে। অর্থাৎ ইরান জাতিসংঘ সমর্থিত একটা গ্যারান্টি চায়, যাতে ভবিষ্যতে তাদের ওপরে আর কোনো রকমের সামরিক আক্রমণ না হয়। ইরানের দাবি, আমেরিকা এবং ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে প্রতিশ্রুতি দিতে হবে যাতে ভবিষ্যতে ইরানের ওপরে আর কখনো এয়ার স্ট্রাইক, সাইবার আক্রমণ, হত্যাকাণ্ড বা সামরিক নাশকতার মতো ঘটনা তারা না ঘটায়। এই তৃতীয় শর্তে ইরান এত জোর দিচ্ছে কারণ অতীতে তাদের বহু সামরিক ইনফ্রাস্ট্রাকচারের ওপরে হামলা হয়েছে, প্রতি মুহূর্তে সাইবার আক্রমণ হয়েছে, তাদের পারমাণবিক বৈজ্ঞানিকদের ওপরে একাধিকবার হত্যাকাণ্ড চালানো হয়েছে। এই কারণেই ইরানের আশঙ্কা, যদি এখন সাময়িকভাবে যুদ্ধবিরতি হয়ও, তবু ভবিষ্যতে আবারও নতুন করে হামলা শুরু হয়ে যেতেই পারে। তাই তৃতীয় শর্ত হিসাবে ইরান ভবিষ্যতে সব ধরনের হামলা স্থায়ীভাবে বন্ধ করার জন্য আন্তর্জাতিক গ্যারান্টি চাইছে। আশা করি এই তিনটি শর্ত বুঝলেন। এখন প্রশ্ন হলো, ইরান এখন হঠাৎ করে এই শর্তগুলো কেন সামনে আনলো? বিশেষজ্ঞদের মতে এর পেছনে মূলত চারটি কারণ কাজ করছে। প্রথমত, এটি একটা কূটনৈতিক বার্তা। ইরান ইন্টারন্যাশনাল কমিউনিটিকে বোঝাতে চাইছে যে যুদ্ধ তারা শুরু করেনি, যুদ্ধ শুরু করেছে ইউনাইটেড স্টেটস এবং ইসরায়েল। ইরান বলছে তারা শান্তি চায়, কিন্তু শান্তির জন্য এই শর্তগুলোকে পূরণ করতে হবে। এর মাধ্যমে ইরান বিশ্বকে দেখাতে চাইছে যে ইরান যুদ্ধ চায় না, বরং আক্রান্ত হওয়ার পরেও ইরান কিন্তু শান্তির প্রস্তাবই দিচ্ছে। দ্বিতীয়ত, এটা ইরানের সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। এই শর্তগুলোর মাধ্যমে ইরান আন্তর্জাতিক মঞ্চে নিজেদেরকে এমনভাবে উপস্থাপন করতে চাইছে যেন তারা নিজেদের সার্বভৌমত্বকে রক্ষা করছে, আর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হলো একটা যুদ্ধবাজ রাষ্ট্র।
তৃতীয়ত, এটি হলো ইরানের নেগোসিয়েশন লিভারেজ বা আলোচনায় চাপ তৈরি করার একটা কৌশল। সাধারণত আলোচনার শুরুতে একটা পক্ষ অনেক বেশি কঠিন শর্তকে সামনে রাখে, যেমন ক্ষতিপূরণ দাবি করা, ভবিষ্যতের সব হামলা বন্ধের নিশ্চয়তা চাওয়া ইত্যাদি ইত্যাদি। বাস্তবে হয়তো এগুলোকে পুরোপুরি মানা সম্ভব নয়, কিন্তু এভাবে আলোচনার সময় প্রতিপক্ষের ওপরে চাপ তৈরি করা যায়, টেকনিক্যাল ভাষায় যাকে বলে নেগোসিয়েশন লিভারেজ। চতুর্থত, এটি ইরানের আভ্যন্তরীণ রাজনৈতিক বার্তা। এইভাবে শর্ত আরোপ করে ইরান সরকার তাদের জনগণকে বোঝাতে চায় যে তারা পিছিয়ে যাচ্ছে না, বরং তারাই এই যুদ্ধে জয়ী হয়েছে। যদিও যুক্তরাষ্ট্র একটা সুপার পাওয়ার, তবুও ইরান নিজেদের শক্তিশালী রাষ্ট্র হিসাবেই তুলে ধরতে চাইছে নিজেদের জনগণের কাছে। আশা করি এই তিনটি শর্ত রাখার পেছনে ইরানের মনস্তাত্ত্বিক কারণগুলোকে উপলব্ধি করতে পারলেন। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র আর ইসরায়েল কি এই শর্তগুলোকে মানবে? সত্যি কথা বলতে কি সেটার সম্ভাবনা খুবই কম, কারণ ইরানের পারমাণবিক অধিকার স্বীকার করে নেওয়ার মানে আন্তর্জাতিক নন পলিফারেশন নীতিকে দুর্বল করে ফেলা, আবার ক্ষতিপূরণ দেওয়া মানে কার্যত যুদ্ধের দায় স্বীকার করে নেওয়া, আর নিরাপত্তার গ্যারান্টি দিলে ভবিষ্যতে ইরানকে প্রতিরোধ করবার জন্য আমেরিকার হাতে আর কিছুই থাকবে না। তাই বাস্তবে আলোচনা যদি হয়ও, তাহলে সম্ভবত তার সাময়িক যুদ্ধবিরতি, বন্দি বিনিময় বা লিমিটেড কিছু সমঝোতার মধ্যেই সেটা সীমাবদ্ধ থাকবে। ইরান যে তিনটি বড় বড় শর্ত দিয়েছে সেগুলো পুরোপুরি পূরণ হওয়ার সম্ভাবনা খুবই খুবই কম। এখন প্রশ্ন হলো, ইরান এবং আমেরিকা যখন মুখোমুখি যুদ্ধে রয়েছে, তখন ইরান হঠাৎ কেন শর্ত দিচ্ছে, আর আমেরিকাই বা হঠাৎ কেন সেই শর্তগুলোকে শুনতে যাচ্ছে? তাহলে দুজনেই কি ভেতরে ভেতরে নরম হচ্ছে? এর ডিরেক্ট উত্তর হলো হ্যাঁ, দুজনেই কিছুটা হলেও নরম হচ্ছে, যার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো স্টেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী। বর্তমানে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে ইরান বারবার হামলা চালাচ্ছে, ফলে খুব কম জাহাজই এখন সেই পথে চলাচল করছে। যারা যাচ্ছে তারাও কিন্তু হামলার ঝুঁকিতেই রয়েছে, ফলে বিশ্বজুড়ে তেল এবং গ্যাসের দাম বাড়তে শুরু করেছে অলরেডি, এবং বিশ্ব অর্থনীতিতে এটা নিয়ে অলরেডি বড় ধরনের উদ্বেগও তৈরি হয়েছে। এই অবস্থাটা আরও কিছুদিন চলতে থাকলে আমেরিকার মিত্র দেশগুলোই আমেরিকার কাছে প্রশ্ন তুলবে এবং আমেরিকার ওপরে চাপ সৃষ্টি করবে। আর অন্যদিকে ইরানের রোজগারের মূল উৎসই হলো তেল উৎপাদন এবং সরবরাহ। এখন ইরান নিজেও তেল সরবরাহ করতে পারছে না, ফলে ইরান নিজেও কিন্তু চাপের মধ্যেই রয়েছে। এই অবস্থা আরও কিছুদিন চললে ইরান অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে যাবে এবং ইরানে মুদ্রাস্ফীতি চরমে উঠবে। ফলত ইরান এবং আমেরিকা দুজনের কাছেই এখন যুদ্ধ বন্ধ করার বাধ্যবাধকতা তৈরি হয়েছে। তাই এখন প্রশ্ন হলো, এরপরে কি হতে পারে? বিশেষজ্ঞরা বলছেন, এখন যা পরিস্থিতি তাতে সম্ভাব্য কয়েকটা পরিস্থিতি সামনে আসতে পারে। প্রথমত, কোনোভাবে আলোচনার মাধ্যমে সাময়িক যুদ্ধবিরতি হতে পারে, যদিও বর্তমানে তার সম্ভাবনা কিন্তু খুব একটা বেশি দেখা যাচ্ছে না। দ্বিতীয়ত, সংঘাত আরও দীর্ঘ হতে পারে এবং তা একটা দীর্ঘমেয়াদী আঞ্চলিক যুদ্ধে পরিণত হতে পারে, যেখানে ক্রমে ক্রমে মধ্যপ্রাচ্যের আরও অনেক দেশ ইনভলভড হয়ে পড়তে পারে। তৃতীয়ত, হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্বজুড়ে তেল এবং গ্যাসের হাহাকার তৈরি হতে পারে, যেমন 1973 সালে তেল সংকটের সময় বিশ্বজুড়ে দেখা গিয়েছিল। চতুর্থত, বড় আঞ্চলিক শক্তি হিসাবে ভারত মধ্যস্থতায় এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করতে পারে, ভারত যেমনটা রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে করেছিল। তবে শেষ পর্যন্ত কি হবে তা সময়ই বলবে। তো এই হলো সম্পূর্ণ আলোচনা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যুদ্ধের সম্ভাব্য পরিণতি কি হতে পারে বলে আপনি মনে করেন? কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট জানাতে ভুলবেন না। ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা ভারতের পক্ষে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।